ধরনের ১-১১ আজকে আমাদেরকে ১-১১ ভয় দেখানো হয় যে আমরা নাকি সংস্কারের কথা বললে নাকি ১-১১ আসবে। কিন্তু ১-১১ তো ঘটেছেই বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলোর মীমাংসার অভাবে এবং রাজনৈতিক দলগুলো যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চায় সেটার মানে একটা প্রতিক্রিয়া হিসেবেই এখানে ১-১১ মতো ঘটনাগুলো ঘটেছে। তো নির্বাচিত সরকারগুলো যে এসে দেখেন আমি বলছি নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকার মানেই গণতান্ত্রিক সরকার না। বাংলাদেশে নির্বাচিত সরকারগুলো গণতন্ত্র দিতে পারে নাই বাংলাদেশে। এই নির্বাচিত সরকারগুলো বরং বাংলাদেশে অনির্বাচিত শাসন নিয়ে এসেছে। এখন আমাদের সমস্ত সংস্কারের একটা প্রধান বিবেচনা হচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে তাকে যদি মানুষ ৫০ বার ভোট দেয় ৫০ বার ক্ষমতায় থাকবে, কিন্তু একবারও মানুষের ম্যান্ডেটের বাইরে গিয়ে ক্ষমতায় থাকতে পারবে না। একবার তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনবে, আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেবে, আবার আনবে। এই ইঁদুর খেলার দরকার নেই। আমরা একটা স্থায়ী ব্যবস্থা চাই যার মধ্য দিয়ে মানুষের ভোটের বাইরে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না। এটাই মৌলিক সংস্কার। ফলে যারা নির্বাচনের দাবি জানাচ্ছে সুষ্ঠু নির্বাচন তাদের ইস্যু না। তাদের ইস্যু হচ্ছে যে কোনো ভাবে ক্ষমতায় যেতে হবে, নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হবে। যারা মৌলিক সংস্কারের কথা বলছে তারাই আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পক্ষে। অর্থাৎ এনসিপি যে আজকে এনসিপি সহ এখানে অন্যান্য সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, যারা মৌলিক সংস্কারের প্রশ্নে নিজেদের কমিটমেন্টটা দেখিয়ে এসেছেন, তারা আসলে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন চান। এমন না যে সুষ্ঠু নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবেন, কিন্তু বাংলাদেশের স্বার্থে দেশের স্বার্থে তারা সুষ্ঠু নির্বাচনের কথাটা বলেছেন। এখন এই যে ক্ষমতাটা খর্ব করার কথাটা এসছে, মানে ক্ষমতাটাকে একটা সুনির্দিষ্ট জায়গার মধ্যে রাখার কথা এসছে, দেখেন যখনই বাংলাদেশে ২/৩ পেয়েছে কোনো দল, প্রলয়নকারী সমস্ত ঘটনা তারা ঘটিয়েছে, মানে ডেভাস্টেটিং। আপনি ৭৫ সালে ৭২ সালে সরকারের কাছে ২/৩ আসন ছিল, তারা বাকশাল এনেছে বাংলাদেশে। তারপরে যে ২০০১ সালের পরে বিএনপি সরকার, তাদের কাছে ২/৩ ছিল, তারা চতুর্দশ সংশোধনী এনেছে এবং চতুর্দশ সংশোধনীর ফলে দেশের লগি বৈঠা হলো। এবং লগি বৈঠার ব্যাপারটা হচ্ছে দেখেন লাশের উপর নৃত্য ঘটেছে এই ঢাকা শহরে, কি বর্বরতা। এবং এইটাকে আওয়ামী লীগ নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার। গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তারা এই লগি বৈঠা তাণ্ডব করেছে, লাশের উপর নৃত্য করেছে। এবং এই লগি বৈঠার হাত ধরে বাংলাদেশে ১-১১ এসছে, যে ১-১কে আবার আওয়ামী লীগ বলেছে যে এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফসল। এবং সেই ১-১ সরকারের সাথে এই যে ভারতের প্রণব মুখার্জি তার বইয়ে তো লিখেছেন ১-১ সরকারের সাথে আওয়ামী লীগের নেগোসিয়েশন করে কিভাবে তারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং এই যে টানা ১৫ বছরের ফ্যাসিবাদ। তাহলে এই যে আবারও ২/৩ ছিল যে দলের হাতে চতুর্দশ সংশোধনী, তার ফলশ্রুতিতে আপনি দেখেন আমরা ১৫ বছর একটা ফ্যাসিবাদ করলাম। এবং যেটার সবচেয়ে বড় মানে ফ্যাসিবাদের মধ্যে আমরা থাকতে বাধ্য হলাম। এবং এটা সবচেয়ে বড় ভিকটিম আসলে ওই দল যারা চতুর্দশ সংশোধনী করেছে। আজকে বিএনপি ২০ বছর তারা লেজিটিমেট কায়দায় জনগণ যে তাদের ভোট দিতে চায় সেটাও বিএনপি বলছে তাদেরকে জনগণ ভোট দেবে। তো সেটার সুযোগও তো এই তাদের যে চতুর্দশ সংশোধনী হলো এটার কারণে তারা মানে সেটা থেকে বঞ্চিত হয়েছে। ফলে আমরা এই কারণে বিএনপির প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা এমন কোনো ক্ষমতা কাঠামোর পক্ষ নিয়েন না যেটা মানে প্রধান ক্ষমতার যিনি প্রধান তাকে কি লেভেল করে তোলে। এই যে একচেটিয়া ক্ষমতা, এটা আসলে ক্ষমতার যিনি প্রধান তাকে এক মানে একটা কি লেভেল করে তোলে। তাকে জোর করে টেনে নামানো ছাড়া কিংবা এই যে শেখ হাসিনার পরিণতি হওয়া ছাড়া, এরশাদের পরিণতি হওয়া ছাড়া, শেখ মুজিবের পরিণতি হওয়া ছাড়া কিন্তু এই ক্ষমতা কাঠামোর অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারে নাই। এই জন্য এটা ওই দলের জন্য ভালো না। এবং আবারও যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ২০০৮-এর পরে, তাদের কাছে ২/৩ ছিল, তারা তত্ত্বাবধায়ক বাতিল করে দিয়েছে। এই জন্য এই ২/৩ যেটা কিনা এই যে জাভেদ রাসিন ইতিমধ্যেই বলেছেন, এই ২/৩ মূলত আসলে ভোটের পার্সেন্টেজে দেখতে গেলে ৪০%। এখানে ইসলামী আন্দোলনের আমাদের সম্মানিত আকন্দ ভাই আছেন, তারা কিন্তু সংখ্যানুপাতিকের কথা যে বলছেন এটা কিন্তু এই সমস্ত বিবেচনা থেকেই বলছে যে আপনি আসলে যে আসনের মারপ্যাচ যে ২/৩ পেয়ে যান, এটা আসলে ভোটের দিক থেকে দেখতে গেলে মেজরিটি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। এই সমস্ত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে আসলে প্রধানমন্ত্রী। কেন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে? এই জন্য সাংবিধানিক কাউন্সিলের কথা আসে, উচ্চকক্ষের কথা আসে। কিন্তু উচ্চকক্ষটাকে যদি আপনি এখন যখন আমরা উচ্চকক্ষের কথা বলি তখন কোনো কোনো রাজনৈতিক দল, সেদিন বললাম যে রাজনীতিকে চালাকিতে পর্যবেসিত করেন না, খুব মাইন্ড করেছেন। কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন উচ্চকক্ষের কথাটা আনবেন তারা বলবে যে আমরাও তো উচ্চকক্ষ চাই। কিন্তু উচ্চকক্ষটা তারা চাচ্ছেন হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের মতো করে। ওই উচ্চকক্ষ আমাদের দরকার নাই রাষ্ট্রের পয়সা খরচ করে। উচ্চকক্ষটা হইতে হবে ভোটের পার্সেন্টেজে, যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে ৩৮% ভোট পেলে ৩৮টা আসন থাকবে আপনার, ৪০% ভোট পেলে ৪০টা, ১৫% ভোট পেলে ১৫টা। এতে করে ছোট ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে। এবং এই যে একচেটিয়া এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায়, এটা আটকানো সম্ভব হবে। এই যে